সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখের পক্ষ থেকে। আজকের এই পর্বে আমি আলোচনা করব ধানের জমিতে জিঙ্ক সালফেট বা জিঙ্ক সারের প্রয়োগ ঠিক কোন সময়। ধানের জমিতে জিঙ্ক সার প্রয়োগ করার সঠিক সময় ও সঠিক পরিমাণ কি, সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। চাষি ভাইরা ও দর্শক বন্ধুরা, আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিঙ্ক সারের সঠিক ব্যবহার এবং সঠিক সময় ব্যবহার না হওয়ার ফলে জিঙ্ক সার ব্যবহার করার ফলেও আমাদের জমিতে জিঙ্ক সারের ঘাটতি রয়ে যায়। পাশাপাশি এই জিঙ্ক সারের সঠিক ব্যবহার না হওয়ার ফলে এই জিঙ্ক সার অনেক ক্ষেত্রেই আমাদের উপকারের চেয়ে ক্ষতি করে ফেলে, অর্থাৎ আমাদের অন্যান্য সারকেও নষ্ট করে ফেলে। তাই আজকের এই পর্বে আমি আপনাদের সামনে ক্লিয়ার করাবো ঠিক কোন সময়টাতে জিঙ্ক সার আমরা ব্যবহার করলে জিঙ্ক সারের সুফল আমরা পাবো এবং অন্যান্য সারেরও কাজের সমস্যা করবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা। চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্ব। জিঙ্ক সালফারের কথা বলতে গেলে প্রথমেই আমরা জানি যে জিঙ্ক সালফার আসলে কি কি কাজ করে থাকে। জিঙ্ক সাধারণত যেই কাজটি করে সেটি হচ্ছে উদ্ভিদের খাদ্য গ্রহণ সহজলভ্যতা বাড়ায়, উদ্ভিদের জন্য যে কোনো সারকে গ্রহণ করার সক্ষমতা তৈরি করে। তাছাড়াও উদ্ভিদের কোষ গঠনে সহায়তা করে জিঙ্ক, পাতায় ক্লোরোফিল তৈরি করতে সহায়তা করে এবং পাতার বিভিন্ন দাগ দূর করতে সহায়তা করে। তাছাড়াও এই জিঙ্ক দানা গঠন এবং ঠিক সময়টাতে ফলন আনার জন্য উপযুক্ত হিসাবে কাজ করে থাকে। তো এই হচ্ছে জিঙ্কের কাজ। তো এখন আমরা এই জিঙ্ক সার ধানের জমিতে ঠিক কোন সময়টা প্রয়োগ করব। চাষি ভাইরা, আমরা সাধারণত সকল চাষি ভাইরাই ধানের জমিতে প্রথম ধাপে অথবা দ্বিতীয় ধাপেই এই জিঙ্ক সারটা প্রয়োগ করে থাকি। তো প্রথম ধাপে আমরা যেই সারগুলো প্রয়োগ করি তার মধ্যে একটি অন্যতম সার হচ্ছে টিএসপি। এই টিএসপির সাথে আমরা সাধারণত জিঙ্ক একই সাথে মিক্স করে প্রয়োগ করি না, এটা কম বেশি সকল কৃষকেরই এখন জানা। কারণ এটি একই সাথে যদি আমরা মিক্স করি তাহলে যেইটি হয় সেটি হচ্ছে একটি অদ্রবণীয় উপাদানে তৈরি হয়ে যায়, তা হচ্ছে জিঙ্ক ফসফেটে রূপান্তরিত হয়ে যায়। ফসফরাস এবং জিঙ্ক যদি আমরা একই সাথে মিক্স করি তাহলে জিঙ্ক ফসফেট আকার ধারণ করে, যেটি কোনোভাবেই গাছ আর গ্রহণ করতে পারে না, অর্থাৎ কোনোভাবেই উদ্ভিদের গ্রহণযোগ্য হয় না, এটি অদ্রবণীয় থেকে যায়, যার ফলে গাছ এটি গ্রহণ করতে পারে না। এজন্যই আমরা কিন্তু টিএসপি এবং জিঙ্ক একই সাথে ব্যবহার করি না। তো আমরা এই জিঙ্ক ব্যবহার করব কোন সময় আর এটির সঠিক সময় কি। তো দর্শক বন্ধুরা, আমরা তো প্রথম ধাপে অবশ্যই ফসফরাস বা টিএসপি সার কিন্তু প্রয়োগ করি, সেটি আমরা সকলেই জানি যে ধানের জমির শেষ চাষে টিএসপি অথবা ড্যাপ অর্থাৎ ফসফরাস হিসাবে টিএসপি অথবা ড্যাপ আমাদের প্রয়োগ করতেই হবে। আর এটি প্রয়োগ করার যথেষ্ট যুক্তি আছে, কারণটি হচ্ছে যখন আমরা চারা লাগাবো সেই সময় চারার যে শিকড়গুলো বাইরে হবে সেই শিকড়গুলো থাকবে নতুন শিকড়। এই নতুন শিকড়ের ক্ষেত্রে ফসফরাসের খুবই প্রয়োজন, অর্থাৎ এই নতুন শিকড়ের যেমন ফসফরাসের ঘাটতি পূরণ করতে কিন্তু আমাদের টিএসপি সার প্রয়োগ করতেই হবে। তো টিএসপি সার যখন আমরা জমিতে দিয়ে ফেলছি কিংবা দিব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জিঙ্ক প্রয়োগ করব না। আমরা অনেক চাষি ভাইরাই এই জায়গাটাতে ভুল করে ফেলি। ভুলটা করি এভাবে যে এই সময়টিতে আমরা জিঙ্ক প্রয়োগ করি, অন্যভাবে আলাদা করে জিঙ্কটা ছিটিয়ে দেই, কিন্তু এটা কখনোই করা যাবে না। জিঙ্কটা যদি আমরা আলাদাভাবে ছিটিয়ে দেই সেই ক্ষেত্রে জিঙ্ক এবং এই টিএসপি বা ফসফরাস একই পানিতে মিশিয়ে জিঙ্ক ফসফেটে পরিণত হয়ে যাবে, যার ফলে হয় টিএসপি অর্থাৎ ফসফরাস লক আপ হয়ে পড়ে থাকবে অথবা জিঙ্ক লক আপ হয়ে পড়ে থাকবে। এই একটা কিন্তু যে কোনো একটা লগ হয়ে যাবে। তো একটা যদি লগ হয় আর একটার কিন্তু কার্যকারিতাও কিছুটা কমিয়ে দিবে বিক্রিয়া করে। তো সেই জন্য প্রথম ধাপের ক্ষেত্রে আমরা জিঙ্ক প্রয়োগ করব না, এটি একটা যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে প্রথম ধাপের কাদাতে কিন্তু পানি বেশি থাকে এবং কাদাটা খুব নরম থাকে, যার ফলে সেই সময় জমিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এখন অক্সিজেনের পরিমাণ যখন কম থাকে সেই সময় যখন আমরা টিএসপি সার জমিতে প্রয়োগ করে ফেলবো, কাদায় প্রয়োগ করে ফেলবো, সেই সময় ফসফরাস এবং আয়রন এটি কিন্তু জমিতে অ্যাক্টিভ হয়ে যাবে। ফসফরাস এবং আয়রনের অ্যাক্টিভিটি বাড়িয়ে যাওয়ার কারণে সেই সময় জিঙ্ক কিন্তু আপনার কোনো রকম কাজেই আসবে না। অর্থাৎ এই জিঙ্ক যদি আপনি প্রয়োগ করেন তাহলে এই টাকাটা আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে সেটি এখন জানি। আমরা সাধারণত জানি যে ধানের জমিতে 4 থেকে 5 বার সার প্রয়োগ করতে হয়।
তো দ্বিতীয় ধাপের সারটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি 12 থেকে 15 দিন। এই সারটা শুধু আমরা ইউরিয়া সার ব্যবহার করি চাপান সার হিসাবে, কারণ আমরা প্রথম ধাপে অনেকাংশে অনেক কৃষক ভাইরাই যারা ড্যাপ প্রয়োগ করি তারা ইউরিয়া প্রয়োগ করব না। তো এই 12 দিন বয়সের ক্ষেত্রে আমরা যখন ইউরিয়াটা প্রয়োগ করব, সেই সময় আমরা যেই এটা সার ব্যবহার করব সেটি হচ্ছে দ্বিতীয় ধাপের সারে আমরা ব্যবহার করব ইউরিয়া এবং জিঙ্ক। সেই ক্ষেত্রে ইউরিয়া আপনি যেই ডোজে দিতে পারেন সেটাই দিবেন 15 থেকে 20 কেজি, এবং জিঙ্ক প্রতি বিঘার জন্য 1 কেজি থেকে 1200 গ্রাম। তো এই দ্বিতীয় ধাপের সারে আমরা কিন্তু জিঙ্কটা প্রয়োগ করব। তাহলে এই টিএসপি থেকে জিঙ্কের যে গ্যাপটা সেটা মোটামুটি 12 থেকে 15 দিন চলে আসবে। 12 থেকে 15 দিন যদি আসে তাহলে কিন্তু এই সমস্যাটা আর তৈরি হবে না, যার ফলে জিঙ্কের যে রেজাল্ট আমরা চাচ্ছি সেটা কিন্তু আমরা পাবো। চাষি ভাইরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যারা আমরা জিঙ্ক এবং টিএসপি একই সাথে দিছি, তো 25 থেকে 26 দিন পর যে দেখবেন আপনার ধানের জমিতে কিছু কিছু চারা গাছ হঠাৎ করে বেশি সাদা হয়ে গেছে কিংবা সাদা পাতা বাইর হয়ে আসতেছে। তখন আপনারা যদি এর পরামর্শ জানতে চান তাহলেই দেখবেন যে সম্ভবত যে উত্তরটা আসে সেটা হচ্ছে, ভাই আপনার জমিতে জিঙ্কের ঘাটতি রয়েছে। তখন আপনি বলবেন, না ভাই আমি তো জিঙ্ক প্রয়োগ করছি। হ্যাঁ, আপনি জিঙ্ক প্রয়োগ করছেন, কিন্তু আপনার জিঙ্ক কিন্তু কাজে আসে নাই, আপনার টাকা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে জিঙ্কের ব্যবহার। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে অবশ্যই যে কোনো সময় জিঙ্ক এবং টিএসপি প্রয়োগের ক্ষেত্রে 7 থেকে 10 দিনের একটি গ্যাপ রাখবেনই রাখবেন। অবশ্যই কোনোভাবে আলাদাভাবে মিক্স করে ছিটিয়ে প্রয়োগ করে ভাববেন না যে আমি জিঙ্ক সার আলাদা করে দিলাম বিধায় মনে হচ্ছে কাজ হবে। তো এই